বিয়ের পর আমাদের মেয়েদের জীবন পুরোপুরি পাল্টে যায়। বিয়ের পর যেমন সন্তান পালন করা যেমন একটা কষ্টের হয়ে যায়, তেমনি একটা সংসার পালন করাও কিন্তু অনেক কষ্টের হয়ে যায়। দুটো করতেই কিন্তু আমাদের মা বা গৃহিণী যেটাই বলি না কেন তাদের কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু কেউ এটা খেয়াল করে না। দিন শেষে তাদেরকে সকলেই অবহেলা করে, আর তার পরিমাণে তাদেরকে অনেক কিছু শুনতে হয়। তারপরেও চেষ্টা করে একটা মা বা একটা গৃহিণী সকল কষ্ট ভুলে তার সংসারটাকে সুন্দর করে আগলে রাখতে, যত্ন সহকারে বড় করতে, আর সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা দিয়ে মানুষ করতে চায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনের নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। তো কে কোথা থেকে আমার এই আজকের ব্লগটা দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুরুতে লাইক প্রেস করে সম্পূর্ণ ব্লগটি দেখে যাবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোনো একটা নাস্তা বানাচ্ছি। হ্যাঁ, এটা হলো পাটিসাপটা পিঠা। আজ আমি ক্ষীর ভরা পুরে পাটিসাপটা পিঠাটা বানাচ্ছি। বেশ কিছুদিন আগে মমহিরা কিচেনের একটা রেসিপি দেখেছি, তো সেটা দেখে বেশ খেতে ইচ্ছা করছিল। তো সাথে সাথে তো আর বানানো হয়নি, তো ভাবলাম আজ বানিয়ে ফেলি। সে সাথে অলসতা করলে পরবর্তীতে আর করাও হবে না। আর আজ আমি পাটিসাপটা পিঠাটা যে বানাচ্ছি, এখানে পুরোপুরি তরল দুধ আর গুঁড়া দুধ দিয়ে এই পুরটা আমি বানিয়েছি। ওই যে একটা খিরসার মতোই পুর রেডি করছি, যাতে পাটিসাপটা পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। আর যেহেতু এই প্রথম আমি এই জিনিসটা বানাচ্ছি, তো বেশ ভালোও লাগছে বানাতে। তো চলুন বানাতে বানাতে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি। আর অন্যদিকে এই পাটিসাপটা পিঠার যে ব্যাটারটাও সেটাও রেডি করে ফেলেছি ডিম, ময়দা ও চালের গুঁড়ো দিয়ে। আর সেই সাথে হালকা কুসুম গরম পানি দিয়েছি। তো বানাতে বানাতে এখন আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি, তবে আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছি। বিকেলবেলা পরিবারের জন্য এই নাস্তাটা বানিয়েছি, আর সেই সাথে আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সেগুলো আপনাদের সাথে যেমন দেখাবো। আর তারপর দিন আমি সংসারে যে সকল কাজগুলো করেছি সব মিলে আমার এই আজকের ব্লগটা আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করেছি। জানি না কতটুকু ভালো লাগবে, তবে আমি সর্বোত্তম চেষ্টা করেছি আমার এই ব্লগটা যেন আপনাদের ভালো লাগে। এদিক দিয়ে শীতকাল তো চলেই এসেছে, আর শীতকাল তো পিঠা পুলির একটা ধুম পড়ে যায়। তো যাই হোক, পিঠা তো আমি বেশি একটা বানাতে জানি না, কিন্তু রান্নাটা মোটামুটি বেশ ভালো পারি। তবে এই পিঠাটা কিন্তু আমি অনেক সুন্দর করে বানাতে পারি, আর পরিবারের জন্য এই পিঠাটা বানিয়েছি। সেই সাথে আমার বাবার বাড়িতেও পাঠিয়েছি, খেয়ে কিন্তু সবাই খুব ভালো সুনাম করেছিল। তো একে একে সকল পিঠাগুলো বানিয়ে সবাইকে দিয়ে অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তো পিঠাটা কিন্তু বেশ ভালো লেগেছে। আসলে মমহিরা আপুর অনেক রেসিপি দেখে আমি বাসায় যখন ট্রাই করেছি, প্রত্যেকটা পিঠা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর সেই সাথে প্রত্যেকটা রেসিপিও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগলো। আর এই তো একে একে সকল পিঠা বানিয়ে এখন আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্টেশন করেছি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো পিঠা খেয়ে আমি আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করছি, আর সেটা হলো বেশ অনেকদিন ধরে ইচ্ছে করছিল আমার রান্নাঘরের জন্য এই কিউট জিনিসটা নিব। তো শেষ পর্যন্ত কিনে ফেলেছি। আর এই জিনিসটা আমি কোনো শপিং মল থেকে কিনি নাই, এটা আমি আরএফএল বেস্ট বাইতে সেদিন একটু ঘুরতে গিয়েছিলাম। তো কোনো কিছুই কিনতে ইচ্ছা করছিল না, কিন্তু এই জিনিসটা না কিনে আর আসতেই পারলাম না। শেষ পর্যন্ত কিনেই ফেললাম। আর এই জিনিসটা নেওয়ার পর প্রথমত তো এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না, অনেকটা ঝোঁকের বসেই কিনেছি। কিন্তু কেনার পর যে এটা আমার এত উপকার আসবে সেটা আমার জানা ছিল না। এর আগে যতবার আমি কফি বানিয়েছি, আমার কাছে যে কেকের যে বিটারটা আছে সেটা দিয়ে বানাতাম, মানে ফোম করতাম। কিন্তু এটা কেনার পর আমি দেখছি এত তাড়াতাড়ি কফি বানানো যায়। যদি এটা আমার আগে জানা থাকতো যে এত সুবিধা ছিল, তাহলে তো আমি আমার সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করে এটাও কিনে ফেলতাম। তো অনেকটাই লেট করেই কিনেছি। আর সেই সাথে একটু শপিং মলেও গিয়েছিলাম সেখান থেকে। তো সেখান থেকে গিয়ে এই স্ট্যান্ডটা কিনেছি। গোল্ডেন এই স্ট্যান্ডগুলো এতটাই শক্ত আর এতটাই মজবুত, আমার থেকে তো টাকা ছিল না, না হয় আরও 2 থেকে 3টা কিনে নিতাম। তো যাই হোক, শুধু দুটোই কিনেছি, পরবর্তীতে গেলে আরও হয়তো 2টা কিনে নিব।
তো হাঁড়ি পাতিল আকারে স্ট্যান্ডটা আমি আমার ডাইনিং টেবিলেই দিব। তো যার কারণে এটা ব্যবহার কীভাবে করব সেটা আমি পরবর্তীতে শেয়ার করব, আজ আর শেয়ার করছি না। তো এদিক দিয়ে এত সুন্দর একটা জিনিস কিনেছি, মানে কফি ফোমার কিনেছি। কফি না খেলে কি হয় বলুন, যেহেতু একটু আগে পিঠা খেয়েছি, খুব ইচ্ছে করছে একটু কফি বানাতে। তো ছেলেদেরকে তো এ ফাঁকে দিয়ে দিলাম, সেটা শেয়ার করিনি। তো নিজের জন্য কীভাবে স্পেশালভাবে একটু বানিয়েছি সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই যে প্রতিবার যেভাবে কফি বানাই সেভাবে বানাচ্ছি। কফিটা আমি প্রায় একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ কফিতে একটু চিনি বেশি পরিমাণে দিলে তাহলে অনেক সুন্দরভাবে ফোম হয়। তো যার কারণে চাটা একটু বেশি খাওয়া হয়, আর চায়ের মধ্যে একটু চিনিটা আমি কম ইউজ করার চেষ্টা করি। আর এদিক দিয়ে খুব সুন্দর করে যখন আমি এই ফোমারটা করছি, এত সুন্দর হচ্ছিল, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই কফিটা খুব সুন্দরভাবে ফোম হয়ে গেল। আর এর ক্রিমি টেক্সচারটা আমার থেকে এত ভালো লেগেছিল, যতই করছি ততই খুব সুন্দরভাবে ঘন হচ্ছিল। তো মনে মনে ভাবছি, কেন যে কোনো জিনিস আমি পরে কিনি, আগে কেন কিনি না। সবাই যখন কিনে ফেলে তখনই আমি যে কোনো জিনিস কেনাকাটা করে থাকি। তো যাই হোক, যখন যেটা ভাগ্যে আছে সেটাই তো তখন আসে, তাই না? সেটাই মেনে নিতে হবে। তো এটা এখন আপাতত রেখে দিচ্ছি, পুরোপুরি চার্জ দিয়ে পরবর্তীতে আবার ইউজ করব। আর এদিক দিয়ে চুলায় খুব ঘন করে দুধ বসিয়েছি। তো দুধটা যখন ভালোভাবে গরম হলো, তখন এই কফির যে ফোমটা করেছি সেখানে দিয়ে দিলাম। আর এই যে এত সুন্দর হয়েছিল আমার এই কফিটা, মাশাল্লাহ এত ভালো লেগেছে। অনেক দিন পরে একটু মনের মতো করে আয়েশ করে এই কফিটা খেলাম। তো এই হলো আমার সংসারের জন্য খুবই অল্প পরিমাণে কেনাকাটা, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আর কোনো কিছুই আর শ্যুট করিনি রাতের বেলায়। এখন আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো পরদিন সকালবেলা ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার সংসারের কাজকর্মে লেগে পড়ব। তো তার আগে একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছি, আমার গাছগুলোকে একটু দেখাশোনাও করেছিলাম। তো এত মানে হাত পা টান টান করছিল। গতকাল আপনাদের ভাইয়া আমার জন্য এই লোশনটা আর ওই যে ভ্যাসলিনটাই এনেছিল। তো এত দাম, বিদেশি যে কোনো জিনিসের প্রাইস এত বেশি নেয় ওরা। তো যাই হোক, এটা মেড ইন দুবাই ছিল। তো সেটার মধ্যে যে স্টিকার ছিল সেটাও খুলে এখন হাতে পায়ে লাগিয়ে নিচ্ছি। আর শীতকাল তো এসেছে, আমার তো ড্রাই স্কিন, কথায় কথায় আমার হাত পা টানবে, মুখের যে স্কিনটা সেটাও ফেটে যাবে। মুখে তো আর লোশন লাগাই না, মুখে আমি সেরাভিক যে ময়শ্চারাইজিং ক্রিমটা আছে সেটাই ইউজ করি। তো ভালোভাবে সব কিছু মেখে রান্নাঘরে চলে এসেছি। যতই স্কিনের প্রতি যত্ন নিই না কেন, শীতে তো আমার হাত পা ফেটে মনে হবে এক ধরনের খরা লেগে গিয়েছে আমার হাতে পায়ে। আপনাদেরকে তো আমি এটা দেখাতে পারি না, যদি পারতাম তাহলে বুঝতেন কতটা ড্রাই স্কিন আমার। তো এদিক দিয়ে রান্নাঘরের কাজকর্মগুলো একে একে আমি করে নিচ্ছি। সংসারের কাজ সেটা তো প্রতিদিনই করতে হয়, হয়তো কখনো কম করে করি, কখনো বেশি করে করি। আর অনেক কাজ আছে, সবগুলো তো আর আপনাদের সাথে আমি শেয়ার করিও না। যেগুলো যেগুলো প্রয়োজন মনে করি সেগুলোই দেখানোর চেষ্টা করি। আর আমি সব সময় চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা জিনিসকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে। মাঝে মাঝে ইচ্ছে করে সংসারের সব কিছু ফেলে কোথাও গিয়ে একা বসে থাকি, কারণ প্রতিদিন এত ধুলোবালি হয় আমার ঘরে, যেহেতু আমার ঘরটা একেবারে রাস্তার উপরে। যার কারণে অনেক সময় ভয়েস ওভার দিলে গাড়ির আওয়াজ হয়, বা অনেক সময় বাচ্চাদের আওয়াজ হয়, অনেক সময় আবার কুকুরের আওয়াজও হয়। তো যাই হোক, কিছু তো করার নেই, ঘর যেখানে আছে সেখানে তো সব কিছু আমাকে মেনে নিতেই হবে। যেহেতু এটা আমার নিজ বাসা, তো নিজ বাসা তো আর চাইলে যখন তখন চেঞ্জ করা যায় না। তো এদিক দিয়ে ছেলেদেরকে তো আমি পরোটা ছিল ফ্রোজেন, সেগুলো দিয়ে চা দিয়ে পরোটা দিয়ে তাদেরকে খাইয়ে বিদায় দিলাম। যেহেতু আমার ছেলেদের সামনে এক্সাম, মানে বার্ষিক পরীক্ষা শুরু হবে, আর বড় ছেলের অলরেডি বার্ষিক পরীক্ষা শুরুও হয়ে গিয়েছে। ছেলেকে তো দিয়ে দিয়েছি নাস্তা, তো নিজের জন্য একটু খোলাজালি পিঠা বানাচ্ছি। তো রুটি পরোটা কোনো কিছুই কিন্তু ঘরে ছিল না, তো ভাবলাম শর্টকাটভাবে নাস্তাটা বানিয়ে ফেলি। তো এদিক দিয়ে খোলাজালি পিঠা তো আমি এর আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তো এখন আর শেয়ার করছি না। সবসময় এই পিঠাটা বানাতে আমার থেকে বেশ ভালো লাগে, কারণ শীতকালে এই পিঠাটা খেতে বেশ মজা। আর অনেকে কিন্তু ওই যে হাঁসের মাংস দিয়ে খোলাজালি পিঠা বা চিতল পিঠা খেতে বেশ পছন্দ করে। তবে এখনও তো হাঁসের মাংস আনা হয়নি, ঘরে যা আছে, যে তরকারিটা আছে সেটা দিয়ে এই খোলাজালি পিঠা খাচ্ছি। আর সেই সাথে আমার সে পছন্দের চা। সব মিলিয়ে সকালের আয়োজনটা খুব সিম্পল ছিল।
সবসময় তো চেষ্টা করি সংসারের প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে সাজিয়ে রাখতে, গুছিয়ে রাখতে। আর পরিপাটি করে কোনো কাজ করতে করতে এতই বদঅভ্যাস হয়ে গেছে, যেভাবে সেভাবে এখন কাজ করতেও পারি না। আমি আবার অফিস কিনেও অনেক সময় দেখা যায় খুবই আরামায়েশ করে সকালের নাস্তাটা করে থাকি। এই একটা সময় যেটা শুধু এখন তো আমার নিজের জন্য বরাদ্দ রাখি, সে সময় স্বামী সন্তান কাউকে পাশে রাখি না। ওই মুহূর্তটা একান্তই আমার নিজের মতো করে সুন্দর করে নাস্তাটা যখন খাই বেশ খানিকটা সময় নিজের মতো করে উপভোগ করি। কারণ এরপর থেকেই তো আমার সংসারের কর্মব্যস্ত জীবনে জড়িয়ে পড়ি। কারণ কাজে কর্ম যখন থাকি তখন তো নিজেকে সময় দেওয়া হয় না। তো এই দিক দিয়ে আমার বেডরুমে চলে এসেছি সকালে নাস্তা খাওয়ার পরে। বেডরুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বেডরুম গোছানো থাকলে মনে হয় সংসারের অনেক বড় একটা কাজ শেষ হয়ে গিয়েছে। তো আমার প্রিভিয়াস ব্লগে অনেক আপুরা জিজ্ঞেস করেছিল এই বেডশিটটা আমি কোথা থেকে কিনেছি। এটা কিন্তু আমার বিজনেস পেজের বেডশিট। আমি প্রায় 8টা বেডশিট এনেছি, তার মধ্যে 7টা সেল হয়ে গিয়েছে, একটা নিজের জন্য রেখে দিয়েছি, আর সেটা হলো এটা। আর ওই যে দেখছেন আমার এই যে কুশনের উপরে যে রোদ পড়েছে, যখন ঝেড়েছি কী পরিমাণ ধুলোবালি উঠছে। প্রথমে তো আমি খেয়াল করিনি, কিন্তু ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখনই বুঝতে পারি কী পরিমাণ ধুলোবালি আমার ঘরে আছে। আর ওই যে এগুলো তো আর খালি চোখে দেখা যায় না, যখনই রোদ পড়ে তখনই বোঝা যায় ঘরের ভিতরে কী পরিমাণ ধুলোবালি উড়ে। তো এরকম করতে করতে আর কি আমাদের ঘরটা অনেকটাই নোংরা হয়ে যায়। তো যাই হোক, বিছানার চাদরটা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে বেডরুমটা গুছিয়ে নিয়ে এদিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড আপা যখন এসেছে, তো তাকে বললাম ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুছে ফেলো। তো এই কাজটা তখনই করা হয় একটু ভালোভাবে যেদিন হেল্পিং হ্যান্ড আপা আসে। তো অন্যদিকে বেডরুমটা গুছিয়ে আমি লিভিং রুমে চলে এসেছি। আপাকে নিয়ে আজ বলেছি আমার সোফাগুলো সরিয়ে ভালোভাবে সবগুলো ক্লিন করতে, যেহেতু শীতকাল আসছে সামনে, সবসময় তো আর এই কাজগুলো করতেও ইচ্ছা করবে না। আর শীতের মধ্যে হেল্পিং হ্যান্ড আপাও অনেক সময় অসুস্থ থাকে, তাকে দিয়ে এগুলো আমি করাতে পারবো না। আর এই যে দেখুন আমার ছোট ছোট ছেলেগুলো কি করেছে, সোফার নিচে থেকে দেখেছেন কতগুলো ময়লা বের করেছে। সবসময় তো এই সোফাগুলো সরিয়ে ক্লিন করা হয় না, আমি তো শুধু উপর দিয়েই ক্লিন করি। আর এই যে উনি ভালোভাবে ঝেড়ে দেওয়ার পর পুরো ঘর লিভিং রুমটা মুছে নিয়েছে। তারপরে আমি আমার সোফার উপরের অংশগুলো ঝাড়ু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনই এই সংসারের কাজগুলো করি। ওই যে সবসময় তো আর ভালোভাবে ডিপ ক্লিন করা হয় না, মাঝে মাঝে যখন করি তখন একেবারে কোনায় কানায় যা যা থাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে ফেলি। হেল্পিং হ্যান্ড আপার উপরে কখনোই সংসারের কাজ ছেড়ে দিই না। আর উনি যখনই এগুলো করে তখনই আমি নিজের হাতে লাগিয়ে সবগুলো করে ফেলি। কারণ অনেক সময় নিজের সংসারের কাজ নিজে যেমন পরিষ্কারভাবে করতে পারবো, অন্যরা কিন্তু ঠিকমতো করতে পারবে না। তো সুন্দর করে সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর ঝাড়ু দেওয়ার পর ঘর মোছার পরে দেখা যায় অনেক সময় ধুলোবালি এগুলোর উপরে থেকে যায়। তো একটু ভালোভাবে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো লিভিং রুমে তেমন একটা শ্যুট নেওয়া হয়নি, কারণ সেই সময় এত ব্যস্ত ছিলাম আর ইচ্ছেও করছিল না কোনো শ্যুট নিতে। আর ওই এত কাজের মধ্যে ভালোও লাগছিল না শ্যুট নিতে। তো যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করেছি আমি। এরপর আর কোনো কিছুই আর পরিষ্কার করা হয়নি। ওইভাবে রেখে আমি আমার কিচেনে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। তো এদিক দিয়ে দেখলাম আপনাদের ভাইয়া আসার সময় একটু কমলা এনেছিল, কারণ এখন শীতকালে তো কমলা সিজন, আর কমলাগুলো বেশ মিষ্টি হয়। তো সেই জন্য ছেলেরা তো স্কুল থেকে ফাঁকে চলে এসেছে, তো সেজন্য এই কমলাগুলো ঢেলে নিয়েছি এই ঝুড়িতে, আর ছেলেদেরকে এখন দিয়ে দিব খেতে। সিজনাল ফলগুলো কিন্তু খেতে পারলে বেশ ভালো, কিন্তু সবসময় তো আসলে খাওয়া হয় না। আর অনেক সময় দেখা যায় বিদেশে যে সকল ব্লগগুলো আমরা দেখি, তাদের দেশে যে কোনো ফল এত দাম কম থাকে, আর তাদের তো রাস্তাঘাটেই পড়ে থাকে, খাওয়ার মানুষ থাকে না। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষগুলো কিন্তু এই সকল ফলগুলো সবসময় খেতে পারে না। মধ্যবিত্ত আর বড়লোক ছাড়া আমার মনে হয় না নিম্নবিত্তরা এই সকল ফলগুলো খেতে পারে, কারণ এত পরিমাণে দাম। তার উপরে তো অনেকের নিম্ন আয়ের মানুষ এগুলো খেতে হিমশিম খেয়ে যায়। তো কিছুই তো করার নেই, যার ভাগে যেটা থাকে সেটাই খেতে হয় সব সময়। তো এদিক দিয়ে দুপুরের জন্য আজ আমি রান্না করছি কোরাল মাছ, আর সেই সাথে তিতা করলা ভাজি করছি। তেমন একটা সুন্দর করে শ্যুট করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। আর ওই ব্যস্ততা নিয়ে যেভাবে সেভাবে রান্না করেছি ঠিক সেভাবে আমি আপনাদের সাথে শ্যুট করছি। একটু ডালও রান্না করেছিলাম, কারণ ছেলেরা তো আর তিতা করলা খেতে পারবে না, ডাল দিয়ে হলেও তরকারিটা খেতে পারবে। তো এই ছিল আমার দুপুরের আয়োজন, খুবই সিম্পল আয়োজন ছিল আজ দুপুরবেলা।
তো আশা রাখছি আমার এই ব্লগ যদি থেকে থাকেন, যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটা যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।